হ্যালো বন্ধুরা, ডাব্লিউবি স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে সম্পূর্ণ আমি তোমাদের অষ্টম শ্রেণীর দুটো লেসন আলোচনা করব, সঙ্গে এখান থেকে সমস্ত রকম যত কোশ্চেন হয়, অর্থাৎ ভারতের প্রতিবেশী দেশসমূহ ও হচ্ছে বিভিন্ন যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল, ঠিক আছে, তার উপর এই ভিডিওটা, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন, আর ভিডিওতে যদি কোনো রকম সমস্যা হয় তোমরা কমেন্টও করতে পারো। চলো একটা প্রশ্ন আলোচনা করছি এবং প্রশ্নগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, প্রথম প্রশ্ন বলছে, এই ভিডিওতে এর আগেও আমি যে সমস্ত ভিডিওগুলো দেখিয়েছি, যেমন ভিডিও শুরুর আগে প্রথমে বলছি যে এর আগে আমরা যে সমস্ত ক্লাসগুলো করনি আমার, যেমন কি পৃথিবীর অন্দরমহল বা অস্থির পৃথিবী বা বায়ুর চাপ ও সমূহ, মেঘ বৃষ্টি, জলবায়ু অঞ্চল, এই সমস্ত ভিডিওগুলো তোমরা চাইলে দেখতে পারো, আমার প্লেলিস্টে গিয়ে দেখতে পাবে। বুঝতে পেরেছো? আমি কোনো রকম কোনো ছাড়া প্রত্যেকটা কোণ থেকে আমি সমস্ত রকম কোশ্চেনগুলো তোমাদের রেডি করেছি, ঠিক আছে। তো চলো প্রথম প্রশ্ন দেখি। প্রথম প্রশ্ন বলছে, আর্থ সামিট কবে হয়েছিল? তো উত্তরটা হচ্ছে 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে পরিবেশ ও উন্নয়ন বিষয়ে এক সম্মেলন হয়েছিল, যেটাই আর্থ সামিট নামে পরিচিত। 128টি দেশ ও প্রায় 30,000-এর বেশি মানুষ যাতে অংশগ্রহণ করেছিল, ঠিক আছে। তো আর্থ সামিট কবে হয়েছিল? 1992 সালে। চলো নেক্সট কোশ্চেন। বলছে, চিপকো কথার অর্থ কী? এই আন্দোলন কোথায় হয়েছিল? বলছে, চিপকো একটি হিন্দু শব্দ যার অর্থ হলো চিপাক যাও বা জড়িয়ে ধরা। বলছে, 1973 সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে আদিবাসীরা প্রথম গাছকে জড়িয়ে ধরে যে আন্দোলন করেছিল, তাই চিপকো আন্দোলন নামে পরিচিত। ভোপালের গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল এবং এর কারণ কী ছিল? বলছে, ভোপালে যে গ্যাস দুর্ঘটনা বলছে তার প্রভাব এখনও রয়েছে বর্তমানে, ঠিক আছে। বলছে, ভোপালের গ্যাস দুর্ঘটনা 1984 সালে মিথাইল আইসোসায়ানাইড অর্থাৎ MIC গ্যাসের জন্যই হয়েছিল। এটি একটি রাসায়নিক ও কীটনাশক তৈরি কারখানা, যেখানে ট্যাঙ্ক ফুটো করে প্রায় 4,000 মানুষ ও অসংখ্য পশুপাখি মারা গিয়েছিল। বুঝতে পারছি? ছবিটা দেখতে পাচ্ছ সাইডে। চলো আমি প্রশ্নগুলো দ্রুত আলোচনা করছি, কারণ ভিডিওটা আমি লম্বা করতে চাই না, ঠিক আছে। বলছে, ইউক্রেনের চেরনোবিল পরমাণু দুর্ঘটনা ও জাপানের ফুকুশিমা পরমাণু দুর্ঘটনা কবে হয়েছিল? বলছে, ইউক্রেনের চেরনোবিল পরমাণু দুর্ঘটনা 1986 সালে এবং জাপানের ফুকুশিমায় যে পরমাণু দুর্ঘটনা 2011 সালে হয়েছিল, ঠিক আছে। আর হ্যাঁ, এই কোশ্চেনটা চলাকালীন আমি বলে দিচ্ছি, তোমাদের এই ভিডিওটার ফ্রি PDF পাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, চাইলে আমার চ্যানেলে জয়েন হতে পারো, টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনটাই দেখো। পরবর্তী কোশ্চেন হচ্ছে, পরিবেশের অবনমন বলতে কী বোঝো? অবনমন মানে হচ্ছে পরিবেশের গুণমান হ্রাস। বুঝতে পেরেছো? অর্থাৎ উত্তরটা জানি, দেখো বলছি যে পরিবেশের অবনমন হলো পরিবেশের গুণমান হ্রাস, অর্থাৎ মানুষের ক্রিয়াকলাপ ও কখনো কখনো প্রাকৃতিক কারণে পরিবেশের যে ক্ষতি হয়, তাই হচ্ছে পরিবেশের অবনমন বলে। বুঝতে পেরেছো? তাহলে পরিবেশের অবনমন বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন। বলছে, পরিবেশের অবনমন কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি আলোচনা করো। দেখো উত্তর। বলছে, প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুটোভাবে পরিবেশের অবনমন হয়। প্রাকৃতিক যেমন কি ঝড়, বন্যা, খরা, বলছে ঝড়, বন্যা, খরা বা এই সমস্ত ভূমিকম্প, অনুৎপাত, সুনামি, ধস প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন বা ক্ষয়ক্ষতি হয়, একে পরিবেশের প্রাকৃতিক অবনমন বলা হয়। আর মনুষ্যসৃষ্ট যেমন হচ্ছে জানো, আমার মানুষের ক্রিয়াকলাপের ফলে, যেমন দেখো বলছে, আধুনিক কৃষি, শিল্প, পরিবহন, নানান উন্নয়ন কার্যকলাপে যে বিপুল ক্ষতি হয়, তাকে মনুষ্যসৃষ্ট পরিবেশের অবনমন বলা হয়। বুঝতে পেরেছো? মনুষ্যসৃষ্ট মানে মানুষের দ্বারা যে অবনমন হয়। চলো নেক্সট কোশ্চেন। WHO এর সম্পূর্ণ নাম কি? WHO এর সম্পূর্ণ নাম কি? দেখো নিচে উত্তরটা দিয়েছি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে। তো উত্তরটা জেনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন। বলছে, হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলতে কী বোঝো? হোমিওস্ট্যাটিক ব্যবস্থা অর্থাৎ যখন কখনো কখনো হয় না যে পরিবেশে ধরো কোনো জায়গায় ক্ষতি হলো, বা কোনো জায়গায় পরিবেশে ধরো কত জায়গায় মানে ধরো কোনো বিষাক্ত জিনিস পড়লো, সেটা পরিবেশ হচ্ছে নিজে নিজে একাই কন্ট্রোল ঠিক করে নেয়, ঠিক আছে। অর্থাৎ কি না, প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন ভৌত ও জৈব প্রক্রিয়াগুলি এমন হবে যে কাজ করে, যাতে পরিবেশে কোনো অংশে ক্ষতি বা পরিবর্তন হলে তা নিজে থেকে পূরণ করে নেয়। একে হোমিওস্ট্যাটিক অবস্থা বলে। অর্থাৎ পরিবেশ নিজেই ক্ষতিটা সেরে নেয়। বুঝতে পারছো? আর রাত যদি বেশি হয় তাহলে কী হবে, পরিবেশ আর সেটা ঠিক হতে পারবে না। চলো নেক্সট কোশ্চেন যাই। দেখো বলছে, ইউরোপের শিল্প বিপ্লব কবে হয়েছিল? ইউরোপের শিল্প বিপ্লব হয়েছিল মূলত অষ্টাদশ শতাব্দীতে। ইউরোপের শিল্প বিপ্লব হয়েছিল, অর্থাৎ যখন হচ্ছে ইউরোপে প্রচণ্ড তাঁতের কারখানা গড়ে উঠেছিল, অর্থাৎ তার হাত ধরে প্রথম ইউরোপের শিল্প বিপ্লব হয়েছিল। অর্থাৎ প্রচুর তুলোর মাধ্যমে প্রচুর বস্ত্র উৎপন্ন হচ্ছিল, সেই সময়টার কথা বলা হচ্ছে। বলছে যে এর পরের দেখো, আগের চ্যাপ্টারটা হয়ে গেল সম্পূর্ণটাই, অর্থাৎ পরিবেশের যে অবনমন, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে। তো চলো পরবর্তী। বলছে, ভারতের প্রতিবেশী দেশসমূহ তাদের মধ্যে সম্পর্ক। বলছে, ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা মোট কয়টি? বলছে, ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা হচ্ছে 9টি। কী কী না, ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা যেমন হচ্ছে, এবং বলছে 7টা দেশ হচ্ছে, বলছে ভারতের স্থলসীমায় রয়েছে, আর 2টো হচ্ছে জলসীমার মধ্যে রয়েছে। 7টা হচ্ছে স্থলের সঙ্গে যুক্ত, আর একটা হচ্ছে জলভাগের সঙ্গে। চলো
তারপর বলছে ভারতের প্রতিবেশী দেশগুলো কোনটি ভারতের কোন দিকে আছে, যেমন পাকিস্তান ও আফগানিস্তান বলছে পশ্চিম ও বলছে উত্তর পশ্চিম দিকে রয়েছে, চীন, নেপাল, ভুটান উত্তর দিকে, বাংলাদেশ ও মায়ানমার পূর্ব দিকে, শ্রীলঙ্কা ও মালদ্বীপ হচ্ছে দক্ষিণ দিকে, অর্থাৎ ভারত মহাসাগরে অবস্থিত। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন। কোন কোন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে? স্থলভাগের সীমানা বলছে যে এই দেশগুলো যেমন হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমার, এই দেশগুলোর সঙ্গে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে। কোন প্রতিবেশী দেশে 3 দিক ঘিরে রয়েছে ভারতের সীমানা? 3টা দিকেই রয়েছে ভারতের সীমানা, সেটা কোনটা? না বাংলাদেশ। বলছে বাংলাদেশের 3 দিক, বলছে পশ্চিম, উত্তর, পূর্ব সমস্ত, বলছে ভারতের এই সীমানা বরাবর রয়েছে পরিবেষ্টিত। সম্পূর্ণ স্থলবেষ্টিত ভারতের 2টি প্রতিবেশী দেশের নাম বলো। সম্পূর্ণ স্থলবেষ্টিত যেমন হচ্ছে নেপাল ও ভুটান। বলছে কি এই 2টি দেশের কোনো সমুদ্র উপকূল বা সমুদ্র বন্দর নেই। বলছে আরব সাগরকে স্পর্শ করে রয়েছে এমন 2টি প্রতিবেশী দেশের নাম করে। আরব সাগরকে স্পষ্ট করে রয়েছে যেমন কি পাকিস্তান। কলকাতা বন্দরের ওপর যে কোন 2টি প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশীল? কলকাতা, আবার বলছি প্রশ্নটা, কলকাতা বন্দরের ওপর কোন 2টি প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশীল? উত্তরটা হচ্ছে নেপাল ও ভুটান। এই 2টি দেশ বিশ্ব বাণিজ্যের জন্য কলকাতার উপর নির্ভরশীল। ভারত তার কোন কোন প্রতিবেশী দেশের সঙ্গে সম্পূর্ণ বাণিজ্য জলপথে বাণিজ্য করে? বলছে কোন কোন প্রতিবেশী দেশের সঙ্গে, সেটা হচ্ছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ। ভারতের রাজ্যে বলছে পশ্চিমবঙ্গে কোন 3টি প্রতিবেশী দেশের সীমান্তে অবস্থিত? বলছে পশ্চিমবঙ্গে কোন 3টা প্রতিবেশী দেশের সঙ্গে, এটা হচ্ছে বাংলাদেশ, নেপাল ও ভুটান। ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? বলছে ভারত ও শ্রীলঙ্কা হচ্ছে কি না পক প্রণালী, এছাড়াও যেটা হচ্ছে মান্নার উপসাগর দ্বারা বিস্তৃত, ঠিক আছে, বিচ্ছিন্ন। SAARC সার্ক এর পুরো নাম লেখো। বলছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন, অর্থাৎ এটি একটি দেশ, বলছে এটি একটি দেশ নিয়ে বলছে গঠন করা হয়, অর্থাৎ 8টি দেশ, এটা ভুল আছে এখানে, 8টি দেশ হবে, ঠিক আছে, এটি 8টি দেশ নিয়ে গঠন করা হয়, যেমন ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান। বলছে বা প্রতিবেশী নেপাল সম্বন্ধে লেখো। নেপাল, আচ্ছা নেপাল সম্বন্ধে যদি বলা হয়, নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট, 8,848 মিটার। প্রধান নদী কালীগণ্ডক ও রাজধানী হচ্ছে কাঠমান্ডু। প্রধান ভাষা হচ্ছে নেপালি। বুঝতে পেরেছো? অর্থাৎ প্রধান ভাষা হচ্ছে নেপালি। এইটুকু মনে রাখবে, এখানে কিছু পড়ে না। সাধারণত বেশিরভাগই নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা আমাদের ভারতবর্ষেরও সর্বোচ্চ শৃঙ্গ। বুঝতে পেরেছো? তারপরে বলছে প্রতিবেশী দেশ ভুটান এর সম্বন্ধে লেখা। ভুটানের হচ্ছে কি উচ্চতম শৃঙ্গ হচ্ছে কুলাকাংড়ি, আর প্রধান নদী মানস, রাজধানী হচ্ছে থিম্পু। এছাড়াও থেকে ভুটানকে একটা দেশ বলা, সেটা হচ্ছে কি বজ্রপাতের দেশ বলা হয়। বুঝতে পেরেছো? প্রতিবেশী দেশ বাংলাদেশ সম্বন্ধে জানতে গেলে বাংলাদেশে হচ্ছে উচ্চতম, বলছে বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কেওক্রাডং। প্রধান নদী মেঘনা, যেটা জানো তো গঙ্গা, বলছে গঙ্গায় একটা সময় মেঘনা নাম নিয়েছিল। আর রাজধানী হচ্ছে ঢাকা, আর প্রধান ভাষা হচ্ছে বাংলা। এছাড়া জানো তো বাংলাদেশের ঢাকাই তাঁত, যেটা বিখ্যাত জগৎজোড়া। বলছে শ্রীলঙ্কা, বলছে প্রতিবেশীদের শ্রীলঙ্কা সম্বন্ধে লেখো। শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ কি? পেট্রো তালাগালা। এটা পরীক্ষা আসলে দেয় না, শুধু প্রধান নদীটা জেনে রাখবে, সেটা হচ্ছে মহাবলী গঙ্গা, আর প্রধান ভাষা হচ্ছে সিঙ্গলি। আর কিছু পড়ার দরকার নেই এখান থেকে। বলছে প্রতিবেশী দেশ পাকিস্তান সম্বন্ধে লেখো। পাকিস্তান সম্বন্ধে পরীক্ষা তেমন কিছু দেয় না, শুধু এইটুকু মনে রাখো পাকিস্তানের প্রধান নদী হচ্ছে সিন্ধু, আর পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ, ঠিক আছে। আর এখান থেকে কিছু আসে না, ঠিক আছে। এখান থেকে একটা প্রথা যেটা জানো তোমরা, যে সেচ ব্যবস্থা খুব ক্যারেজ প্রথাটা এখান থেকে আসে, ঠিক আছে। এই পরে প্রশ্নটি দিয়েছে এখানে, দেখো বলছে ক্যারেজ প্রথা বলতে কী বোঝো? বলছে পাকিস্তানে পশ্চিমের অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, বলছে যার নাম হলো ক্যারেজ প্রথা। অর্থাৎ ক্যারেজ প্রথা মাটির নিচে পাইপ নিয়ে যে জল নিয়ে যায়, এটা পাকিস্তানে দেখা যায়। বুঝতে পেরেছো? বজ্রপাতের দেশ কাকে বলা হয়? বজ্রপাতের দেশ যদি বলা হয় একমাত্র ভুটানকে, কারণ প্রচুর পরিমাণে এখানে বজ্রপাত হয়ে থাকে, ঠিক আছে। নেপালে উচ্চতম শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট, যেটা একটু আগে পড়েছে, 8,848 মিটার, ঠিক আছে। ছবিটা দেখতে পাচ্ছ সাইডে, মাউন্ট এভারেস্ট, সুন্দর ছবি। দারুচিনির জন্য কোন দেশ বিখ্যাত? দারুচিনির দ্বীপ বলা হয় কি কাকে? ওই শ্রীলঙ্কা। বুঝতে পেরেছো? শ্রীলঙ্কার দেখতে খুব সুন্দর লাগছে, দেখেছো এই ছবিটা? সবই নেট থেকে সংগ্রহ করা, তোমরা চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। মায়ানমারের প্রধান নদীর নাম কি? মায়ানমারের প্রধান নদীর নাম হচ্ছে ইরাবতী নদী। এটা সম্পূর্ণ নেট থেকে কালেক্ট করা, ছবিটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। তো চলো, এই কটা ছিল প্রশ্ন, এবং এরপরে দিয়ে ঠিক আছে। তো এই ছিল সমস্তগুলো প্রশ্ন। তোমরা চাইলে সমস্ত প্রশ্নগুলো তোমরা পিডিএফও দেখতে পারো, আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পেয়ে যাবে। আমি রিটার্ন দেখাচ্ছি প্রশ্নগুলো সবই। তো চাইলে, তো যারা
কেপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ বা যে আপার প্রাইমারি তাদের সবার জন্য এই প্রশ্নগুলো খুবই ভালো এবং খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজ এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর পাশে থাকতে পারো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।